প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের অন্তর্গত পর্যায় সারণীর পরিচিতি এবং পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা পর্যায় সারণীর সাথে যুক্ত ছোট ছোট কিন্তু অতি গুরুত্বপূর্ণ যেসব টার্ম রয়েছে সেসব টার্মগুলো চিনব। পর্যায় সারণীতে মৌলসমূহকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয় সে সম্পর্কে জানব। প্রথমে আসি, পর্যায় সারণী বলতে কি বুঝি সেই সংজ্ঞাটা আমরা জেনে নিই। পর্যায় সারণী হলো মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস অনুযায়ী বিভিন্ন গ্রুপ ও পর্যায়ে সজ্জিতকরণ, যাতে একই ধর্মের মৌলসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেন্ডেলিভ যে পর্যায় সারণী তৈরি করেছিলেন তার ভিত্তি ছিল পারমাণবিক ভর, কিন্তু সেখানে পারমাণবিক ভর অনুযায়ী যদি আমরা মৌলসমূহকে সজ্জিত করি তাহলে দেখা যাবে অনেক ত্রুটি দেখা যায়। সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য পরবর্তীতে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা রিপ্লেস করা হয়, অর্থাৎ পর্যায় সারণীর ভিত্তি দাঁড়ায় পারমাণবিক সংখ্যা। কিন্তু আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ মৌলসমূহকে সজ্জিত করা হবে তাদের ইলেকট্রন বিন্যাস অনুযায়ী। তাহলে পর্যায় সারণী হলো মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী অর্থাৎ ইলেকট্রন বিন্যাস অনুযায়ী বিভিন্ন গ্রুপ ও পর্যায়ে সজ্জিতকরণ, যাতে একই ধর্মের মৌলসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হয়। আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে। পর্যায়সমূহকে 1 হতে 7 পর্যন্ত আমরা এই পাশে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এই হরিজন্টাল লাইনগুলো এই হচ্ছে অনুভূমিক লাইনগুলোকে আমরা এক একটি পর্যায় বলবো। যেমন প্রথম পর্যায়ে কি আছে? হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে। দ্বিতীয় পর্যায়ে কি আছে? লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এই যে অনুভূমিক যে সারিগুলো সেগুলোকে আমরা পর্যায় বলবো। সেটা 7টি আছে এবং সেই 7টি সংখ্যাকে হচ্ছে আমরা অ্যারাবিক 1, 2, 3, 4, 5, 6, 7 এই অনুপাতে আমরা নির্দেশ করব। আর 18টি গ্রুপ আছে। এই ভার্টিক্যাল লাইনগুলোকে, উলম্ব এই রেখাগুলোকে আমরা কি বলবো? এক একটি গ্রুপ। সেই গ্রুপ আছে কয়টি? 18টি। এবং গ্রুপগুলোকে আধুনিক পর্যায় সারণীতে কি করা হয়? 1 হতে 18 পর্যন্ত নামকরণ করা হয়, অর্থাৎ প্রথমটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এইভাবে গ্রুপগুলোকে 18টি অ্যারাবিক নামে নামকরণ করা হবে। আধুনিক পর্যায় সারণীতে গ্রুপগুলোকে 1 হতে 18 পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়, কিন্তু পুরাতন পর্যায় সারণীতে গ্রুপগুলোকে 1A, 2A, 3B, 4B, 5B, 6B, 7B, 8, 1B, 2B, 3A, 4A, 5A, 6A, 7A এবং 0 দ্বারা চিহ্নিত করা হতো। অর্থাৎ আমরা যে আধুনিক পর্যায় সারণী যেটা বলছি, যার ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তার আগে যে পর্যায় সারণী ছিল সেখানে পর্যায় তো 1 থেকে 7 পর্যন্ত ছিলই অ্যারাবিকে, কিন্তু গ্রুপগুলো ছিল কি এই সিকোয়েন্স অনুসারে। 1A এটা ছিল 1A, তারপরে এটা 2A, আর তারপরেরটা ছিল হচ্ছে 3B, যেমন এটা ছিল 3B, এটা 4B, এইভাবে। এটা নিউ আধুনিক আর এটা পুরাতন। তাহলে 1 নম্বর গ্রুপ বর্তমানে যেটা সেটা ছিল 1A, 2 নম্বর গ্রুপ যেটা সেটা ছিল 2A, 3 নম্বর গ্রুপ বর্তমানে যেটা সেটা পূর্বে ছিল 3B, তারপরে 4 নম্বর হলো 4B, 5 নম্বর 5B, 6 নম্বর 6B, 7 নম্বর 7B। এখন এখানে লক্ষণীয় বিষয় 8, 9 এবং 10 তিনটি গ্রুপকে একই গ্রুপে রাখা হয়েছিল, সেটা হচ্ছে 8 নম্বর গ্রুপ। অর্থাৎ 8 নম্বর গ্রুপে একই সাথে 3টি গ্রুপ ছিল। তাহলে মজার বিষয়, যেখানে পর্যায় সারণীর মূল উদ্দেশ্য একটি গ্রুপে যে কোনো একটি অবস্থান একটি মৌল দখল করবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একই গ্রুপে একই সাথে 3টি মৌলের অবস্থান ছিল পূর্বে, যা বর্তমানে এখন আর নাই। সেই 8টি গ্রুপকে ভেঙে কি করা হয়েছে? 8, 9, 10 করা হয়েছে। আর বর্তমানে 11 নম্বর গ্রুপটা হবে কি? 1B, 12 নম্বর গ্রুপটা হবে 2B, 13 নম্বরটা হবে 3A, 14 নম্বরটা হবে 4A, 15 নম্বরটা হবে 5A, 16 নম্বরটা 6A, 17 নম্বরটা 7A এবং 18 নম্বরটা হবে শূন্য গ্রুপ। অর্থাৎ এটা পুরাতন, এটা নতুন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরনো পর্যায় সারণী ব্যবহার নাই বললেই চলে, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই নতুন এবং পুরনো উভয় পর্যায় সারণী থেকে সমানভাবে প্রশ্ন করা হয়, এটা র্যান্ডমলি ইউজ হয়। সুতরাং উভয় সম্পর্ক জানা খুবই গুরুত্বপূর্ণ। যা বলছিলাম, এই
8 নম্বর গ্রুপে আসলে ছিল একসাথে 3টা গ্রুপ, যখন বর্তমানে ভেঙে এটা করা হয়েছে 8, 9 এবং 10। আয়রন, কোবাল্ট এবং নিকেল, এইটা পুরো এই গ্রুপটা মিলে এই পর্যন্ত ছিল 8 নম্বর গ্রুপ। অর্থাৎ 8 নম্বর গ্রুপ বললেই সেটা আয়রনকেও বোঝাতো, কোবাল্টকেও বোঝাতো, নিকেলকেও বোঝাতো। এটা হচ্ছে একই গ্রুপে 3টা করে মৌল। তেমনইভাবে নিচেরগুলো এই 3টা গ্রুপ 8 নম্বর গ্রুপ হিসেবে চিহ্নিত করা হতো। পুরাতন পর্যায় সারণীতে 8 নম্বর গ্রুপে 3টি মৌলকে রাখা হয়েছিল, যা পর্যায় সারণীর মূল উদ্দেশ্যকে ব্যাহত করে, যা আমরা এতক্ষণ বললাম। হাইড্রোজেন ব্যতীত 1 নম্বর বা 1A গ্রুপের 6টি মৌল যথা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামকে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলে, কারণ এরা পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার উৎপন্ন করে। যেমন সোডিয়ামকে যদি আমরা পানিতে দেই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, যা একটি তীব্র ক্ষার এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। এই 6টি মৌলকে আমরা কি বলবো? 1 নম্বর গ্রুপের মৌল বলবো। হাইড্রোজেনকে আমরা 1 নম্বর গ্রুপের মৌল বলবো না, যদিও হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপের সবার উপরে রাখা হয়েছে, কিন্তু এর অবস্থান একেবারে সুনির্দিষ্ট নয়, সুতরাং এটাকে আমরা 1 নম্বর গ্রুপের মৌল হিসেবে ধরা হবে না। তাহলে আমাদের এরা কি করবে? সবাই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদেরকে বলা হবে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু বলা হয়। কারণ কি? এরা পানির সাথে প্রত্যেকেই তীব্রভাবে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে এবং সাথে হাইড্রোজেন উৎপন্ন করে। অর্থাৎ লিথিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, সোডিয়াম বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, এইভাবে, এবং তীব্রতা নিচের দিকে বৃদ্ধি পায়। আমরা পর্যায় ধর্মসমূহ যখন পড়ব তখন আমরা দেখব এই তীব্রতা নিচের দিকে বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখন একটু পানির সাথে বিক্রিয়ার কথা বলছি, তাহলে পানির সাথে কিভাবে 1 নম্বর গ্রুপের মৌলগুলো বিক্রিয়া করে আমরা একটু যদি দেখি, তাহলে আমরা প্রথমে লিথিয়ামের বিক্রিয়াটা দেখব। পানিতে দেয়া হলো লিথিয়ামকে, আগুন ধরে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা পানিতে সোডিয়াম দিই তাহলে দেখছি যে এখানেও আগুন লেগে গেছে। অর্থাৎ 1 নম্বর গ্রুপের মৌলগুলো প্রত্যেকেই পানির সাথে বিক্রিয়ায় তীব্র ক্ষার উৎপন্ন করবে এবং হাইড্রোজেন উৎপন্ন করবে। এই হাইড্রোজেন অত্যধিক দাহ্য হয়, অক্সিজেনের সংস্পর্শে এসে আগুন লেগে যায় এবং তীব্র একটা বিস্ফোরণ ঘটে। এই হলো 1 নম্বর গ্রুপের 6টি যে মৌল, সেই 6টি মৌলের বিক্রিয়ার আমরা 2টি দেখালাম। এইভাবে পর্যায়ক্রমে উপর থেকে নিচের দিকে প্রত্যেকে একই রকমভাবে বিক্রিয়া করবে, কিন্তু তীব্রতা বৃদ্ধি পাবে। 2 নম্বর বা 2A গ্রুপের 6টি মৌল যথা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়ামকে মৃৎক্ষার বা অ্যালকালাইন আর্থ মেটাল বলে, কারণ এদের মৃত্তিকা বা মাটিতে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। যেমন ক্যালসিয়ামকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি 1 নম্বর গ্রুপের মতো অত সক্রিয় হবে না, কিন্তু এটাকে ক্যালসিয়াম প্লাস পানিতে দিয়ে যদি হিট করি তাহলে কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন করবে। অর্থাৎ এটা একটা ক্ষার এবং সাথে হাইড্রোজেন একই রকম ভাবে বিক্রিয়া করবে, প্রত্যেকটা নিচের দিকের গুলো বিক্রিয়া করবে। তাহলে আমাদের এই যে এই 6টি মৌলকে আমরা কি বলবো? অ্যালকালাইন আর্থ মেটাল বা মৃত্তিকা বা মৃৎক্ষার ধাতু বলতে পারি। কারণ কি? এদেরকে মাটিতে পাওয়া যায়, অর্থাৎ এদের সকল উপাদানগুলো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবগুলো উপাদানই কি মাটিতে পাওয়া যায় এবং এরা পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে। তাহলে এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃত্তিকা মানে মাটি, বা তাহলে তার সংক্ষিপ্ত রূপ মৃৎ, আর ক্ষার পানির সাথে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে, আর এরা সকলেই ধাতু, সে কারণে এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এই মৌলগুলোকে বলা হয় কি? ডি ব্লক মৌল। এখান থেকে অর্থাৎ 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের প্রত্যেকটি মৌলকেই ডি ব্লক মৌল বলে, কারণ আমরা কিছুক্ষণ পরে জানবো যে এদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে, সে কারণে এদেরকে বলা হয় ডি ব্লক মৌল। এই দুটি মৌলকে কখনো কখনো ডি ব্লক হিসেবে বিবেচনা করা হয়, যদি ওরা এফ ব্লক হিসেবে বেশি পরিচিত। অর্থাৎ যেহেতু এরা ল্যান্থানাইড এবং এই মৌলগুলো সবগুলো এফ ব্লক হিসাবে
পরিচিত, এগুলো সকল মৌল এফ ব্লক হিসাবে পরিচিত এবং সে কারণে এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই এফ ব্লক হিসাবে পরিচিত। এই নিয়ে মতভেদ আছে। আমরা যদি উইকিপিডিয়া সহ বিভিন্ন জার্নালে আমরা এর হচ্ছে এ সম্পর্কে জানি, তাহলে এখানে লেখা থাকবে যে কি ডি ব্লক অথবা অর এফ ব্লক, অর্থাৎ এটা নিয়ে কনফিউশন আছে। কেউ কেউ ডি ব্লক বলে, কেউ কেউ এফ ব্লক হিসেবে ধরে। তাহলে ডি ব্লক সম্পর্কে আমরা আরেকটু জানি। 3 নম্বর হতে 12 নম্বর পর্যন্ত অর্থাৎ 3B 4B 5B 6B 7B 8 1B এবং 2B গ্রুপের মৌলসমূহ ডি ব্লক মৌল নামে পরিচিত, কারণ এদের পরমাণু ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে। কয়েকটি যেমন স্ক্যান্ডিনিয়াম, ইট্রিয়াম, জিঙ্ক, তারপরে ক্যাডমিয়াম, মার্কারি ইত্যাদি ব্যতীত ডি ব্লক মৌলসমূহের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে বলে এদেরকে অবস্থান্তর মৌল বা ট্রানজিশন এলিমেন্ট বলে। এরা সবাই ধাতু। তাহলে এরাও ধাতু, ডি ব্লক মৌলগুলো সবগুলোই ধাতু, কিন্তু এই ডি ব্লক মৌলর মধ্যে কেউ কেউ আছে যেমন স্ক্যান্ডিনিয়াম, ইট্রিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এরা কি করে এদের সুস্থিত আয়ন, যেমন স্ক্যান্ডিনিয়াম 3+, একটাই সুস্থিত আয়ন 3+ হলে এর স্ক্যান্ডিনিয়াম 3+ যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেখানে দেখা যাবে যে কি ডি অরবিটাল ফাঁকা। তেমনি ভাবে জিঙ্কের যদি আমরা হচ্ছে জিঙ্কের একটা সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখা যাবে কি যে এর 3D10, অর্থাৎ এটা পূর্ণ জিঙ্কের ক্ষেত্রে পূর্ণ, স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে কি কোনো ইলেকট্রনই নাই। তাহলে হয় যখন কোনো যে সকল ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল ফাঁকা থাকবে অর্থাৎ 0 ইলেকট্রন অথবা পূর্ণ ইলেকট্রন 10টা ইলেকট্রন, এরা অবস্থান্তর নয়। কিন্তু যেমন কপারের কথা যদি বলি, আমার কপারের সুস্থিত একটা আয়ন হচ্ছে কি কপার 2+, সেখানে ইলেকট্রন বিন্যাস করলে 3D9 হবে। তাহলে 3D9 মানে সেটা 10ও নয় 0ও নয়, অর্থাৎ আংশিকভাবে পূর্ণ। আমরা জানি ডি অরবিটালে 1 থেকে 10টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আংশিকভাবে পূর্ণ মানেই সেটা 10টা হলে পূর্ণ, আর 0 যখন তখন তো ইলেকট্রনই নাই। তাহলে আংশিকভাবে পূর্ণ বলতে 1 হতে 9 পর্যন্ত থাকবে। এই শর্ত মানলে তাদেরকে আমরা কি বলবো, ট্রানজিশন এলিমেন্ট বলবো। স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত 10টি মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি 3D অরবিটালে প্রবেশ করে বলে এদেরকে 3D সিরিজ এলিমেন্ট বলে। তেমনইভাবে পরের পর্যায়ের মৌলসমূহ যথাক্রমে 4D 5D 6D সিরিজ নামে পরিচিত। তাহলে আমরা একটু ট্রানজিশন এলিমেন্ট সম্পর্কে আরেকটু ভালোভাবে দেখি। আয়রন ইলেকট্রন বিন্যাস করলে 3D লাস্টে হচ্ছে কি লাস্টে 4s2, এখানে আছে কি 3D6। এখন আয়রনের একটা সুস্থিত হচ্ছে আয়ন হচ্ছে আয়রন 2+, তার ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে 3D6। তাহলে এটা হচ্ছে 3Dতে ইলেকট্রন আছে এবং আংশিকভাবে পূর্ণ। তাহলে এটা একটা কি অবস্থান্তর মৌল। আয়রন একটি ডি ব্লক মৌল এবং এর একটি সুস্থিত আয়ন হলো আয়রন 2+, যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ। D6 মানেই আংশিকভাবে পূর্ণ। আর যদি D10 হতো তাহলে পূর্ণ হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে আমরা অবস্থান্তর মৌল বলতাম না, কিংবা D0 হয়ে গেলেও আমরা অবস্থান্তর বলতে পারবো না। যখন সুস্থিত আয়নে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকবে তখন তাদেরকে আমরা কি বলবো, অবস্থান্তর মৌল বলবো। সুতরাং আয়রন একটি অবস্থান্তর মৌল। তেমনইভাবে জিঙ্কের কথা যদি বলি, 4s2 3D10, এখন একটা সুস্থিত আয়ন কি জিঙ্ক 2+, তাহলে এখান থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে কি 3D10। তাহলে এটা পূর্ণ আছে, আংশিকভাবে নয়, পূর্ণভাবে আছে। তাহলে জিঙ্ক অবস্থান্তর মৌল নয়। 13 নম্বর বা 3A গ্রুপের 5টি মৌল, বাকিটা সংশ্লেষ মৌল, অর্থাৎ এইটা হচ্ছে সংশ্লেষ মৌল সবার শেষেরটা। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়ামকে গ্রুপের প্রথম মৌলের নাম অনুসারে বোরন গ্রুপ এলিমেন্ট বলে। অর্থাৎ এই গ্রুপের প্রথম মৌল বোরন, তাই এই গ্রুপটা বোরন গ্রুপ এলিমেন্ট নামে পরিচিত। চোদ্দ নম্বর বা 4A গ্রুপের 5টি মৌল, আর এই সবার শেষেরটা হচ্ছে সিনথেসিস মৌল। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেডকে গ্রুপের প্রথম মৌলের নাম অনুসারে কার্বন গ্রুপ এলিমেন্ট বলে। তাহলে এই গ্রুপটা বোরন গ্রুপ এলিমেন্ট নামে পরিচিত, আর এই গ্রুপের প্রথম মৌল কার্বন। তাহলে এই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এই পর্যন্ত এই গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলবো, কার্বন গ্রুপ এলিমেন্ট বলবো। আর এটা তো সংশ্লেষণ মৌল বা সিনথেসিস এলিমেন্ট।
15 নম্বর বা 5 গ্রুপের 5টি মৌল, বাকিটা সংশ্লেষ মৌল। আমরা সবার ক্ষেত্রে বলবো যে এগুলো সবগুলো হচ্ছে কি সংশ্লেষ মৌল, যথা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথকে গ্রুপের প্রথম মৌলের নাম অনুসারে নাইট্রোজেন গ্রুপ এলিমেন্ট বলে, অর্থাৎ এটা হচ্ছে কি নাইট্রোজেন গ্রুপ নামে পরিচিত। এই 5টি মৌল নিকটোজেন নামেও পরিচিত, যার অর্থ শ্বাসরোধী। অর্থাৎ এটা তো নাইট্রোজেন গ্রুপ এলিমেন্ট বলবোই 15 নম্বরকে, কিন্তু এর আরেকটা নাম আছে, বিশেষ নাম আছে, সেটা কি নিকটোজেন, যার অর্থ কি শ্বাসরোধী। এই মৌলসমূহের উপস্থিতি বেশি হলে শ্বাস নিতে কষ্ট হয়। নিকটোজেন সমূহের বাইনারি যৌগ নিকটাইডস নামে পরিচিত। তাহলে এই যৌগগুলোর বেশিরভাগই যদি নাইট্রোজেন স্বাভাবিক মাত্রার চাইতে বেশি হয়ে যায় শ্বাসরোধ হবে, ফসফরাস হলে শ্বাসরোধ হবে। এইভাবে এদের উপস্থিতি কি হবে, বেশি পরিমাণে হলে শ্বাসরোধ অবস্থার সৃষ্টি হবে। তাহলে সে কারণে এদেরকে নিকটোজেন বলা হয় বা শ্বাসরোধী মৌলও বলা হয়। তাহলে এদের বাইনারি যৌগকে কি বলবো, বাইনারি যৌগকে আমরা বলবো কি নিকটাইডস। 16 নম্বর বা 6 গ্রুপের 5টি মৌল, বাকিটা সংশ্লেষ মৌল। আমরা বারবার বলছি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোরিয়ামকে গ্রুপের প্রথম মৌলের নাম অনুসারে অক্সিজেন গ্রুপ এলিমেন্ট বলে। তাহলে এই গ্রুপটা কি প্রথম মৌলের নাম অনুসারে এটা অক্সিজেন গ্রুপ নামে পরিচিত। এরা সেলকোজেন নামেও পরিচিত, যার অর্থ আকরিক উৎপন্নকারী, কারণ প্রকৃতিতে প্রাপ্ত আকরিক সমূহের বেশিরভাগই অক্সাইড এবং সালফাইড। তাহলে এরা হচ্ছে কি অক্সিজেন গ্রুপ এলিমেন্ট বলবো অথবা সেলকোজেন বলবো, কারণ কি যদি আমরা প্রকৃতিতে প্রাপ্ত আকরিক দেখি, আয়রনের আকরিক কিংবা হচ্ছে জিঙ্কের আকরিক কিংবা সোডিয়ামের আকরিক কিংবা পটাশিয়ামের আকরিক, বিভিন্ন ধাতুর যে কোনো আকরিকের কথা যদি চিন্তা করি, তাহলে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এগুলো কিংবা পোলোনিয়াম অনেক ক্ষেত্রে দেখা যায়। তাহলে এদের আধিক্য বেশি। তাহলে যেহেতু এরা আকরিক উৎপন্ন করে, তাহলে এদেরকে আকরিক উৎপন্নকারী মৌলও বলা হয়। তাহলে কি দুটা নাম, একটা হচ্ছে কি এক তো 16 নম্বর গ্রুপ অনুসারে জানবো, তারপরে জানবো অক্সিজেন গ্রুপ এলিমেন্ট, তারপরে বলবো এটা চ্যালকোজেন। এই অনেকগুলো নামে এদেরকে বলা যায়। এরপর 17 নম্বর গ্রুপ সম্পর্কে আমরা জানবো। 17 নম্বর বা 7 গ্রুপের 5টি মৌল, বাকিটা সংশ্লেষ মৌল। এটা সংশ্লেষ মৌল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হ্যালোজেন নামে পরিচিত, যার অর্থ লবণ উৎপন্ন করে, সল্ট প্রডিউসিং। অর্থাৎ এই 17 নম্বর গ্রুপকে আমরা বলবো হ্যালোজেন। কারণ কি এরা সল্ট প্রডিউসিং অর্থাৎ লবণ উৎপন্ন করে, কারণ এরা ধাতুর সাথে বিক্রিয়ায় লবণ উৎপন্ন করে। যেমন যদি সোডিয়ামকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। এইভাবে যে কোনোটাই যদি আমরা বিক্রিয়া করি, ফ্লোরিনকে যদি সোডিয়ামের সাথে বিক্রিয়া হয় সোডিয়াম ফ্লোরাইড যা একটি লবণ, তারপরে যদি ব্রোমিনকে আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করাই, তাহলে সোডিয়াম ব্রোমাইড যা একটি লবণ। এইভাবে প্রত্যেকটাই কি করবে, লবণ তৈরি করবে। সে কারণে এদেরকে বলা হয় হ্যালোজেন। 18 নম্বর বা 0 গ্রুপের, অর্থাৎ আধুনিক পর্যায় সারণীতে 18 নম্বর, এবং এটাকে আমরা পুরাতন পদ্ধতিতে আমরা বলছি 0 গ্রুপ। তাহলে আমরা একই সাথে আধুনিক এবং পুরনো বলছি, এই কারণে বইগুলো এটা র্যান্ডমলি ব্যবহার করেছে, এবং এটা দুইটাই যদি পাশাপাশি না জানা হয় তাহলে কোনোভাবেই রসায়ন বোঝা যাবে না, এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে টপিকগুলো আছে সেগুলো বোঝা যাবে না। তাহলে 18 নম্বর গ্রুপে কে কে আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর বাকিটা তো সংশ্লেষ গ্যাস আমরা বলছি। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস বা অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস নামে পরিচিত এরা। তাহলে কি নিষ্ক্রিয় গ্যাস ইংরেজিতে যাকে আমরা ইনার্ট গ্যাস বলবো, অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস হচ্ছে বলবো, এই নামে এরা পরিচিত। কারণ কি হিলিয়াম ব্যতীত প্রত্যেকের যোজন স্তরে 8টি করে ইলেকট্রন থাকে, এরা নিষ্ক্রিয়। অর্থাৎ আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়, অষ্টক পূর্ণ হয়। অষ্টক কেন পূর্ণ হয়, অষ্টক পূর্ণ ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল। তাহলে যে কোনো মৌল হয় ইলেকট্রন ত্যাগ করে, না হলে ইলেকট্রন শেয়ার করে কি করতে চায়, অষ্টক পূর্ণ করতে চায়, কারণ কি সেটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোর প্রত্যেকের যোজন স্তরে 8টি করে ইলেকট্রন, অর্থাৎ অষ্টক পূর্ণ। তাহলে অষ্টকই যখন পূর্ণ, সে আর নতুন করে সেখানে ইলেকট্রন আসতেও দিতে চায় না, ওখান থেকে ইলেকট্রন যেতেও দিতে চায় না, কারণ নতুন করে ইলেকট্রন আসলে সেটা হবে কি অষ্টকের ব্যত্যয়, অর্থাৎ অষ্টক সম্প্রসারিত হয়ে যাবে, অষ্টক নষ্ট হবে। আবার যদি ওখান থেকে ইলেকট্রন যায় তাহলেও অষ্টক
কি হবে, আর অষ্টক অর্থাৎ 8টি ইলেকট্রন থাকবে না, সেক্ষেত্রে সেটাও হচ্ছে অস্থিতিশীল অবস্থা তৈরি হবে। তাহলে এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস তারা কোনোভাবেই কি করতে চায় না, নষ্ট করতে চায় না, সে কারণে তারা ইলেকট্রন শেয়ার করতে চায় না, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে চায় না। তাহলে সে কারণেই তো নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বলতে কি বোঝায়, যে কোনো কর্ম করে না। তাহলে মৌলসমূহের বৈশিষ্ট্য হয়েছে কি একটা আরেকটার সাথে বিক্রিয়া করবে, কিন্তু এরা কারোর সাথেই বিক্রিয়া করতে চায় না। তবে এখানে বলে রাখি যে উপরের দিকে এগুলো কেউই বিক্রিয়া করে না, কিন্তু অতি উচ্চ তাপমাত্রা এবং চাপে নিচের গুলো যেমন জেনন, ওই সক্রিয় মৌল যেমন ফ্লোরিন ক্লোরিনের সাথে বিক্রিয়া, অক্সিজেন ফ্লোরিন ক্লোরিনের সাথে বিক্রিয়ায় কিছু যৌগ গঠন করে। হিলিয়ামের যোজন স্তরে মাত্র 2টি ইলেকট্রন থাকলেও প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 হয়, হিলিয়াম ও অন্যের সাথে যৌগ গঠন করতে চায় না। অর্থাৎ হিলিয়াম যে বলছি অষ্টকপূর্ণ নয়, কিন্তু প্রথম পর্যায়ের মৌল। তাহলে প্রথম পর্যায়ের মৌলের প্রথম শক্তি স্তরে মাত্র 2টি ইলেকট্রন থাকবে, এর হিলিয়ামের 2টাই আছে, তাহলে সর্বোচ্চ যে ইলেকট্রন প্রাপ্তির কথা সেটাই পেয়েছে, অর্থাৎ 2ই আছে। তাহলে এটাও যথেষ্ট নিষ্ক্রিয়, এটা হচ্ছে কোনোভাবেই কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এরা প্রত্যেকে এক পরমাণু গ্যাস হয়, এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় যে নিষ্ক্রিয় অন্যের সাথে বিক্রিয়া করতে চায় না, আর অভিজাত বলতেই যে অন্যের সাথে কারোর সাথে বিক্রিয়া করে না, সেটাও তো আভিজাত্যের অংশ। তাহলে সেসব কারণে এই স্পেসিফিক কারণে এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস। ল্যান্থানাম হতে লুটেশিয়াম পর্যন্ত মোট 15টি মৌল সিরিজের প্রথম মৌল ল্যান্থানামের নাম অনুসারে ল্যান্থানাইটস বা ল্যান্থানয়েডস বা ল্যান্থানোনস নামে পরিচিত। তাহলে কি বলতে পারি, এই যে এখান থেকে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত, অর্থাৎ 57 পারমাণবিক সংখ্যা হতে 71 পারমাণবিক সংখ্যা পর্যন্ত এই সিরিজের মৌলগুলোকে কি বলবো, ল্যান্থানাইটস বলতে পারি, অথবা ল্যান্থানয়েডস বলতে পারি, অথবা ল্যান্থানোনস বলতে পারি। 15টি মৌলের সিরিজ ল্যান্থানাইট সিরিজ নামে পরিচিত। ল্যান্থানাম হতে লুটেশিয়াম পর্যন্ত মোট 15টি মৌল এবং 3 নম্বর বা 3B গ্রুপের স্ক্যান্ডেনিয়াম এবং ইট্রিয়াম নিয়ে সর্বমোট 17টি মৌলকে একত্রে বিরল মৃত্তিকা বা রিয়ার আর্থ এলিমেন্ট বলে। তাহলে কি বিরল মৃত্তিকা মৌল বা রিয়ার আর্থ ইংরেজিতে বলবো, কারণ মাটিতে এদের খুব কম পরিমাণে পাওয়া যায় এবং এদের বৈশিষ্ট্য পরস্পরের এতই কাছাকাছি যে একটি থেকে অন্যটিকে সহজে পার্থক্য করা যায় না। অর্থাৎ এই দুই বৈশিষ্ট্যই কি বিরল, কি এদের মাটিতে এদের পরিমাণ এতই কম যে সে কারণে এরা বিরল। আরেকটা হচ্ছে কি এদের এই 15টি মৌলের বৈশিষ্ট্য এত কাছাকাছি যে আসলে এদেরকে একটা থেকে আরেকটাকে পার্থক্য করা অত্যধিক সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষার বিষয়, খুব সহজে এদেরকে পার্থক্য করা যায় না একটি থেকে একটি। তাহলে এই বৈশিষ্ট্যটাও তো বিরল। যেমন লিথিয়াম থেকে সোডিয়াম একই ধর্মের মতো, কিন্তু আমরা সহজেই পার্থক্য করে ফেলতে পারবো লিথিয়াম এবং সামান্য একটা ফ্লেম টেস্ট দিয়ে লিথিয়াম এবং সোডিয়ামকে আমরা পার্থক্য করে ফেলতে পারবো। কিন্তু এই মৌলগুলোর বৈশিষ্ট্য এতই কাছাকাছি যে আসলে খুব সহজে পার্থক্য করা যায় না, সূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাকে পার্থক্য করা যায়। তাহলে দুটাই তো বৈশিষ্ট্যের দিক দিয়েও বিরল, আবার কি মাটিতে কম পাওয়া যায় সেটাও বিরল, সে কারণে এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্ট। অ্যাক্টিনিয়াম হতে লরেন্সিয়াম পর্যন্ত মোট 15টি মৌলের সিরিজের প্রথম মৌল অ্যাক্টিনিয়ামের নাম অনুসারে অ্যাক্টিনাইটস বা অ্যাক্টিনয়েডস বা অ্যাক্টিনোনস নামে পরিচিত। 15টি মৌলের সিরিজ অ্যাক্টিনাইট সিরিজ নামে পরিচিত। অর্থাৎ এই গ্রুপের এই সিরিজের 15টি মৌল আছে, তার মধ্যে প্রথম মৌলটা হচ্ছে কি অ্যাক্টিনিয়াম, তার নাম অনুসারে এটাকে বলা হয় অ্যাক্টিনাইটস বলে বা অ্যাক্টিনয়েডস বলে বা অ্যাক্টিনোনস বলে। অবস্থান্তর মৌলগুলোর ঠিক পরে অবস্থিত পি ব্লক ধাতব মৌলগুলোকে পোস্ট ট্রানজিশন মেটাল বলে। এগুলো হলো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, টিন, লেড এবং বিসমাথ। আমরা দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টিন, থ্যালিয়াম, লেড এগুলো আর সিনথেসিস এই মৌলগুলো, এগুলোর কথা আমরা প্রায় বাদ দিব, কিন্তু তারপরেও এগুলা প্রকৃতিতে প্রাপ্ত আর এগুলো সিনথেসিস বা সংশ্লেষ মৌল। তারপরেও এগুলা যেহেতু ধাতু, এগুলোকে ওই পোস্ট ট্রানজিশন মেটাল হিসেবে ধরা হয়। কারণ পোস্ট মানেই পোস্ট ট্রানজিশন, এগুলো ট্রানজিশন এলিমেন্ট নামে পরিচিত। এই ডি ব্লক মৌলের অধিকাংশই যেহেতু ট্রানজিশন এলিমেন্ট, তাহলে এটা ট্রানজিশন এলিমেন্ট নামে এরা পরিচিত। তাহলে ট্রানজিশন, পোস্ট ট্রানজিশন মানে ট্রানজিশনের পরে, তাহলে এই ট্রানজিশনের পরে কি এরা ধাতু কোথায় পি ব্লক মৌলের মধ্যে, এগুলোকে আমরা বলবো পোস্ট ট্রানজিশন মেটাল।
ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস মৌলগুলোকে একত্রে ইনার ট্রানজিশন এলিমেন্ট বলে, কারণ এরা মূল পর্যায় সারণীর নিচে দুটি আলাদা সারিতে এক সেট মৌল হিসেবে বিদ্যমান। এখন আমরা এখানে দেখব অ্যারো দিয়ে যেটা দেখানো হয়েছে, এই ল্যান্থানামের 57, তাহলে বেরিয়াম 2 নম্বর গ্রুপে বেরিয়াম 56, তাহলে তার পরের জায়গাটায় কি 57 হওয়ার কথা, এখানে ইট্রিয়ামের পরে হওয়ার কথা ল্যান্থানাম। আমরা দেখতে পাচ্ছি ইট্রিয়ামের পরে 57 হতে 71 পর্যন্ত, অর্থাৎ ল্যান্থানাম থেকে লুটিসিয়াম পর্যন্ত একটা চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা যদি আমরা স্বাভাবিক নিয়মে আমরা পর্যায়ে এদেরকে বিন্যস্ত করতাম তাহলে কি দাঁড়াতো, ল্যান্থানাম পড়তো ইট্রিয়ামের নিচে, সেরিয়াম পড়তো জার্কোনিয়ামের নিচে, এইভাবে প্রোটোঅ্যাক্টিনিয়াম হতো নায়োবিয়ামের পরে, এইভাবে চলে যেত। এই 71, 72, আমার হচ্ছে 57, 58, 59 এইভাবে যেত। তাহলে যেটা সমস্যা দেখা দিত, সেরিয়াম পড়তো জার্কোনিয়ামের নিচে, তাহলে একই গ্রুপে হয় জার্কোনিয়াম এবং সেরিয়ামের বৈশিষ্ট্য একই রকম হতে হতো, কিন্তু জার্কোনিয়ামের বৈশিষ্ট্যের সাথে কিংবা টাইটেনিয়ামের সাথে জার্কোনিয়াম এই গ্রুপের অন্যান্য মৌলের সাথে সেরিয়ামের কোনোই মিল নাই। তাহলে পর্যায় সারণীর উদ্দেশ্য কি ছিল, যে একই ধর্মের মৌলগুলো একই গ্রুপে স্থান পাবে। তাহলে এখানে যদি সেরিয়াম পড়ে তাহলে জার্কোনিয়ামের সাথে সেরিয়ামের মিল হতে হবে, কিন্তু আসলে বাস্তবে কোনো মিল পাওয়া যায় না। তাহলে দেখা যাচ্ছে ল্যান্থানাম থেকে লুটেসিয়াম এই বৈশিষ্ট্যগুলো আবার এই মৌলগুলোর বৈশিষ্ট্য আবার একই রকম, এদের বৈশিষ্ট্যের মধ্যে ব্যাপক মিল। তাহলে আমরা এখানে ল্যান্থানামকে এখানে দিতে পাচ্ছি না, ল্যান্থানামের বাইরে নিচে মূল পর্যায় সারণীর নিচে এসে কি আছে হচ্ছে এদেরকে স্থান দেওয়া হয়েছে, কিন্তু এদের ধর্মগুলো আবার একই রকম। কিন্তু আবার আমরা এখনই দেখলাম যে 57 পরে এখানে ল্যান্থানাম বসতো, তারপরে সেরিয়াম বসতো, অর্থাৎ এর ভিতরে অবস্থিত। এই ল্যান্থানাইড সিরিজটাই এর ভিতরে অবস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে না দিয়ে মূল পর্যায় সারণীর নিচে গিয়ে আলাদাভাবে একটা সিরিজ দেওয়া হয়েছে। সে কারণে এটাকে বলা হয় ইনার, মানে মধ্যবর্তী, অর্থাৎ এর মধ্যেই আছে কিন্তু নাই। সেটা কি, এই ট্রানজিশন, ইনার ট্রানজিশন, এই ট্রানজিশন এলিমেন্টের মধ্যেই এদেরকে থাকার কথা, কিন্তু নাই, আলাদাভাবে দিয়ে আছে। সে কারণে এটাকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। একই কথা অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে 88 পরে অর্থাৎ রেডিয়ামের পরেই হচ্ছে এখানে অ্যাক্টিনিয়াম হওয়ার কথা ছিল, তাহলে অ্যাক্টিনিয়ামের পরে কি হবে, থোরিয়াম, এখানে থোরিয়াম হওয়ার কথা ছিল। তাহলে এখানে থোরিয়াম যদি হয় হাফনিয়ামের সাথে, যার বৈশিষ্ট্যের কোনো মিল নাই। আবার অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই মৌলগুলোর ব্যাপক মিল। তাহলে এখান থেকে মূল পর্যায় সারণী থেকে নিচে গিয়ে এই ল্যান্থানাইডের নিচে এই আলাদা একটা সিরিজ করা হয়েছে। তাহলে মনে হচ্ছে যে কি এরা কি আছে, ট্রানজিশন এলিমেন্টের মধ্যেই আছে, কিন্তু নাই, আলাদাভাবে দিয়ে আছে। তাই এদেরকে বলা হয় ইনার ট্রানজিশন, অর্থাৎ ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডকে মিলে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোরিয়াম এই 7টি মৌলকে একত্রে মেটালয়েড বলে। তাহলে এই যে রেড চিহ্ন দিয়ে যে মৌলগুলো দেখানো হয়েছে সেটা কি মেটালয়েড, কারণ এদের বৈশিষ্ট্য ধাতু অধাতুর মাঝামাঝি, অর্থাৎ এদের বৈশিষ্ট্য কি কখনো কখনো ধাতুর মতো মনে হবে, কখনো কখনো অধাতুর মতো মনে হবে। অর্থাৎ কখনো এরা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন সৃষ্টি করবে, আবার কখনো কখনো এরা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করবে। তাহলে এই বৈশিষ্ট্য ধাতু অধাতুর মাঝামাঝি যে বৈশিষ্ট্য, সে কারণে এদেরকে বলা হয় মেটালয়েড। এরা অর্ধপরিবাহী, এরা সকলেই অর্ধপরিবাহী, যেমন সিলিকন অর্ধপরিবাহী, জার্মেনিয়াম, সবাই, আর্সেনিক সবগুলোই কি অর্ধপরিবাহী এবং মানব শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে। এরা কি প্রত্যেকেই কি রোগ সৃষ্টি করে, যেমন আর্সেনিকোসিস যেটা ব্ল্যাক ফুট ডিজিজ বলে সেটা সৃষ্টি করে আর্সেনিক, সিলিকোসিস যেটা ফুসফুসের একটি রোগ সেটা সৃষ্টি করে সিলিকন। তাহলে আর্সেনিক আমরা জানি, আর্সেনিক দূষণ একসময় আমাদের দেশে খুব ব্যাপক আকারে ছিল, এখনো আছে। তাহলে এই পানিতে, টিউবওয়েলের পানিতে যদি আর্সেনিক উঠে আসে, সেই আর্সেনিকযুক্ত পানি খেলে আমাদের কি হয়, এই যে এরকম হাত পায়ে কালো রঙের ঘা হয়, যেটা একটা ক্যান্সার, যার নাম আর্সেনিকোসিস বলে, কারণ কি আর্সেনিক থেকে সৃষ্ট। আর যেহেতু এর ফলে কালো কালো ফোসকা তৈরি হয়, তাহলে একে ব্ল্যাক ফুট ডিজিজ নামেও এই রোগটা পরিচিত। এটা একটা ভয়াবহ রোগ আমাদের দেশে, তবে যদিও ধারাবাহিকভাবে সরকারের প্রচেষ্টায় এই রোগটা কমে আসছে। আর আরেকটা হচ্ছে কি, সিলিকন যদি আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের দেহে প্রবেশ করে তাহলে ফুসফুসে জমা হয়ে সিলিকোসিস রোগ সৃষ্টি করে। এটাও একটা ক্যান্সার। এই যে আমরা দেখতে পাচ্ছি ফুসফুস নষ্ট হয়ে গেছে, ফুসফুস ড্যামেজ হয়েছে।
তাহলে এটা কাদের হয়? যারা ইট ভাটা, সিরামিক শিল্প, বিভিন্ন টাইলসের শিল্প, টাইলস কাটা, এইসব সিলিকন জাতীয় সিলিকন যৌগ নিয়ে কাজ করে দীর্ঘদিন, তারা যদি প্রপার স্বাস্থ্যবিধি না মেনে কাজ করে তাহলে দেখা যায় তাদের এই সিলিকোসিস রোগটা দেখা যায়। গোল্ড, সিলভার, জিঙ্ক প্রভৃতি ধাতু পূর্বে মুদ্রা তৈরিতে ব্যবহৃত হতো বলে এদেরকে মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল বলে, অর্থাৎ কয়েন তৈরিতে ব্যবহৃত হতো কিংবা এখনো হয়, সে কারণে এটাকে বলা হয় কয়েনেজ মেটাল। তাহলে এগুলো কি মুদ্রা ধাতু নামে পরিচিত। এই কটা রেড চিহ্ন দিয়ে কি দেখানো হয়েছে, এটা এস ব্লক আর এটা হচ্ছে পি ব্লক মৌল। এস ব্লক এবং পি ব্লক মৌল আছে, আমরা এই সম্পর্কে একটু এই এস এবং পি ব্লক মিলে এদেরকে কি বলে আমরা একটু দেখব। এস ব্লক হাইড্রোজেন ব্যতীত ও পি ব্লক মৌলসমূহকে একত্রে প্রতিনিধি মৌল বা প্রধান গ্রুপ মৌল বা স্বাভাবিক মৌল, ইংরেজিতে যাদেরকে বলে রিপ্রেজেন্টেটিভ অর মেন গ্রুপ অর নরমাল এলিমেন্ট বলে। তাহলে কতগুলো নাম বলবো। প্রতিনিধি মৌল নামে পরিচিত এস এবং পি ব্লক সমষ্টিগতভাবে শুধু হাইড্রোজেন বাদ থাকবে, তারপরে কি হবে তাদেরকে রিপ্রেজেন্টেটিভ মৌল, প্রতিনিধি মানে রিপ্রেজেন্টেটিভ ইংরেজিতে, প্রধান গ্রুপ মৌল বা মেন গ্রুপ এলিমেন্ট বলতে পারি, অথবা স্বাভাবিক মৌল বা নরমাল এলিমেন্ট বলতে পারি। গ্রুপগুলো কি 1 নম্বর, 2 নম্বর, 13, 14, 15, 16, 17 এবং 18 নম্বর গ্রুপে মৌলসমূহ প্রতিনিধি মৌল। এখন কেন বলে একটু দেখা দরকার। এদের প্রতিনিধি মৌল বলার কারণ হলো এদের ধর্মসমূহ ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়, যেমন এদের ধাতব ধর্ম 1 নম্বর গ্রুপ হতে ক্রমান্বয়ে কমতে কমতে অধাতুর দিকে যায়, অর্থাৎ 1 নম্বর গ্রুপে সক্রিয় ধাতু, তার 2 নম্বর গ্রুপে একটু কম সক্রিয়, 13 নম্বরে গিয়ে আরেকটু কম সক্রিয়, অর্থাৎ সোডিয়ামের কথা যদি আমরা বলি তাহলে সোডিয়াম অধিক সক্রিয়, তারপরে ম্যাগনেসিয়াম একটু কম সক্রিয়, অ্যালুমিনিয়াম একটু কম সক্রিয়, এইভাবে অ্যালুমিনিয়াম পরে সিলিকন অর্ধধাতু, তারপরে সিলিকনের পরে ফসফরাস অধাতু, এইভাবে ক্রমান্বয়ে কি হয় ধর্মের পরিবর্তন ঘটে। সে কারণে এদেরকে কি বলা হয় হচ্ছে স্বাভাবিক মৌল। এদের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে ঘটে এবং গ্রুপ অনুযায়ী এদের কমন জারণ মান থাকে, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস একেবারে স্বাভাবিকভাবে ঘটবে, কোনো রকম ব্যতিক্রম এখানে লক্ষ্য করা যাবে না ইলেকট্রন বিন্যাসে। আর এদের কমন জারণ মান থাকবে, যেমন 1 নম্বর গ্রুপের সকল মৌলের হচ্ছে জারণ মান কি হবে +1, যেমন 2 নম্বর গ্রুপের সকল মৌলের জারণ মান হবে কি +2, এইভাবে। পর্যায় সারণীতে বিদ্যমান সকল মৌল প্রকৃতিতে পাওয়া যায় না, পারমাণবিক সংখ্যা 92 পর্যন্ত মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বাকি মৌলগুলোকে ল্যাবরেটরিতে সংশ্লেষ বা সিনথেসিস করা হয়েছে, এজন্য পারমাণবিক সংখ্যা 92 এর পরবর্তী মৌলগুলোকে সংশ্লেষ মৌল বা সিনথেসিস এলিমেন্ট নামে পরিচিত। তাহলে কি 92 পর্যন্ত ইউরেনিয়াম পর্যন্ত আমার প্রকৃতিতে পাওয়া যায়, বাকি মৌলগুলো কোনো না কোনোভাবে এদেরকে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। তাহলে এই ল্যাবরেটরিতে যেহেতু এটি সিনথেসিস করা হয়েছে তাহলে এর সিনথেসিস এলিমেন্ট বলবো, বা বাংলায় বললে আমরা সংশ্লেষ বলবো। এই যে 93 থেকে শুরু করে এখানে আমার 118 পর্যন্ত এটা হচ্ছে কি সংশ্লেষ মৌল। এবার দেখব ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলসমূহকে 4 ভাগে ভাগ করা হয়, কি এস ব্লক মৌল একটা, তারপরে পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। এই 4 ভাবে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলসমূহকে ভাগ করা হয়। তাহলে আমরা একটু দেখব কোনটা কি। এস ব্লক মৌল বলতে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ এবং হিলিয়াম। এই এখানে 1 নম্বর গ্রুপ এবং হাইড্রোজেন এবং হিলিয়াম 2 নম্বর গ্রুপ, এরা হচ্ছে কি এস ব্লক এলিমেন্ট, কারণ কি এদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যায়। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলে। উদাহরণে 1 নম্বর ও 2 নম্বর গ্রুপ এবং হাইড্রোজেন এবং হিলিয়াম। যেমন সোডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি সর্বশেষ ইলেকট্রনটা 3s1। এইভাবে আমরা যারই এই লাল চিহ্ন দিয়ে ঘেরা সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সব শেষ ইলেকট্রনটি এস অরবিটালে যাবে। এবার এটা দ্বারা পি ব্লক বোঝানো হয়েছে। পি ব্লক মৌল যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লক মৌল বলে। উদাহরণ 13 হতে 18 নম্বর গ্রুপ, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, তাই এদেরকে বলা হয় পি ব্লক মৌল।
যেমন অ্যালুমিনিয়ামের যদি করি তাহলে 3p1 হবে, তেমনইভাবে সিলিকনের করলে 3p2, এভাবে ফসফরাসের করলে 3p3 ইত্যাদি। ডি ব্লক মৌল, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। উদাহরণ 3 হতে 12 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর আর এটা হচ্ছে 12 নম্বর। এই গ্রুপের সকল মৌলগুলোই কি ডি ব্লক মৌল। কখনো কখনো ল্যান্থানাম ও অ্যাক্টিনিয়ামকে ডি ব্লক হিসেবে ধরা হয়, যা আগেই বলা হয়েছে এটা ল্যান্থানাইড সিরিজ আর এটা অ্যাক্টিনাইড সিরিজ। তাহলে এই সিরিজের এই উভয় সিরিজের প্রথম মৌলটাও কি ডি ব্লক মৌল নামে পরিচিত হচ্ছে বিজ্ঞানী সমাজে। বিজ্ঞানীরা এখনো এটাকে এফ ব্লক হিসাবে স্বীকৃতি দেয়নি। কেউ কেউ বলেছেন এফ ব্লক, কেউ কেউ বলেছেন ডি ব্লক, তবে ডি ব্লকের মতামত বেশি, আর এগুলো পিওরলি এফ ব্লক। এখানে এটা রাখা আছে আউটবাউ নীতি অনুযায়ী কি হবে ইলেকট্রন বিন্যাস আমাদের কোথায়। এখানে মনে হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রন, এটা তো যোজন স্তর, আয়রনে যদি ইলেকট্রন বিন্যাস করি লাস্টে 4s2 আর তার একটু ভিতরে হচ্ছে কি 3d6, তাহলে 4s এটা সর্বশেষ ইলেকট্রন হবে কেউ তাই মনে করতে পারে, কিন্তু না, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 4s এর পরে উচ্চ শক্তি হচ্ছে 3d, তাহলে আগে 4s ইলেকট্রন যাবে তারপরে 3d তে যাবে। তাহলে সে কারণেই এখানে 3d পূর্ণ না হয়েই হচ্ছে এখানে 4s পূর্ণ হয়ে গেছে, তাহলে এখানে সর্বশেষ ইলেকট্রন আসলে কি 3d তে ঢুকেছে, তাই এটা ডি ব্লক মৌল। এফ ব্লক মৌল, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে প্রবেশ করে তাদেরকে এফ ব্লক মৌল বলে। উদাহরণ ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড। তাহলে ইউরেনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের দেখা যাবে র্যাডনের যে ইলেকট্রন বিন্যাস হুবহু তার ব্যতিক্রম নাই র্যাডনের ইলেকট্রন বিন্যাসে, তাই এইভাবে দেওয়া যায় যে এখানে র্যাডনের ইলেকট্রন বিন্যাসটা ঢুকে যাবে, তারপরে 5f3 হবে, 6d1 7s2। এখানে বলে রাখি যে এটা সর্বশেষ ইলেকট্রন এখানে প্রবেশ করেছে, কিন্তু সকল এফ ব্লক মৌলেরই এই কি আছে ইলেকট্রন 5f সম্পূর্ণরূপে পূর্ণ না করেই ডি অরবিটালও 6d-ও পূর্ণ করেছে। কারণ কি 6d কিংবা যে ল্যান্থানাইডের ক্ষেত্রে 5d পূর্ণ করেছে 4f সম্পূর্ণ না হওয়ার আগেই। এফ অরবিটালের সর্বোচ্চ 14টি ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, তাহলে এখানে 14টি হওয়ার পরে 6d তে আসার কথা ছিল অ্যাক্টিনাইডের ক্ষেত্রে। আমরা ইউরেনিয়াম যেহেতু অ্যাক্টিনাইড সিরিজের সেহেতু আমরা এটার কথা বলছি। তাহলে কিন্তু এদের সবার ক্ষেত্রেই দেখা যাবে ডি অরবিটালে কিছু না কিছু 1 থেকে 1, 2 কিংবা 3টা ইলেকট্রন থাকতে পারে। কারণ কি এফ অরবিটাল এতই বেশি ডিফিউজ এবং এফ এবং ডি এর শক্তি ব্যবধান এতই কম যে 5f কিংবা 6d কিংবা 4f ও 5dর মধ্যে হচ্ছে শক্তির ব্যবধান এতই কম যে 1 থেকে 1, 2টা কিংবা 3টা ইলেকট্রন কখনো এফ থেকে ডিতে থাকতে পারে। সে কারণে এটা এইভাবে ইলেকট্রন বিন্যাস হয়। একটু কেয়ারফুল যে সর্বশেষ ইলেকট্রন যাচ্ছে এখানে ঠিকই আছে, কিন্তু এখানে ডি অরবিটালেও কিছু ইলেকট্রন থাকবে। আমরা এখানেই দেখতে পাচ্ছি যে আমার 5f তারপরে কিন্তু 6d, তার মানে 5f সম্পূর্ণ হওয়ার পরে 6d তে যাওয়ার কথা, কিন্তু এখানে একটা ইলেকট্রন গেছে এটা পূর্ণ না হওয়ার আগে। এটা হচ্ছে এফ ব্লক মৌলের বৈশিষ্ট্য। কারণ কি এরা এই 5fটা অনেক বেশি ডিফিউজ, অনেক দূরবর্তী অরবিটাল, ফলে 5f থেকে কখনো কখনো ইলেকট্রন 6d তে যেতে পারে। পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব আমরা। প্রথমে আমরা যেহেতু দুই আধুনিক এবং পুরাতন উভয় পর্যায় সারণী পাশাপাশি নিয়ে আলোচনা করছি, তাই আমরা উভয় পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় কিভাবে করতে হয় সে সম্পর্কে আমরা একটু জানবো। তো আগে আধুনিক পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হবে সেই সম্পর্কে আমরা জানবো। পরমাণু ইলেকট্রন বিন্যাস করে প্রাপ্ত যোজন স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান পর্যায় সারণীতে ওই পরমাণুর পর্যায় নির্দেশ করবে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলাম, যোজন স্তরের আমার এন এর মান কত তাই দেখব, এন এর মান যাই হবে তাই হবে পর্যায়। এস ব্লক মৌলসমূহের ক্ষেত্রে যোজনী ইলেকট্রন গ্রুপ নির্দেশ করে। ব্যতিক্রম হলো হিলিয়াম, হিলিয়াম 18 নম্বর গ্রুপ হবে। এই হিলিয়ামটা ব্যতিক্রম, তা ব্যতীত এস ব্লক মৌলসমূহের ক্ষেত্রে যোজনী ইলেকট্রন গ্রুপ নির্দেশ করবে, অর্থাৎ যোজন স্তরে কয়টি ইলেকট্রন তাই তার গ্রুপ হবে। পি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে যোজনী ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে, কারণ এস ব্লক ও পি ব্লকের মাঝে 10টি ডি ব্লক মৌল রয়েছে। অর্থাৎ আমার পি ব্লকের ক্ষেত্রে যোজনী
ইলেকট্রনের সাথে কি করতে হবে 10 যোগ করতে হবে। কারণ কি আমরা আধুনিক পর্যায় সারণীতে যখন ধারাবাহিকভাবে আমরা গ্রুপগুলোর নাম করেছি তখন মাঝে এস থেকে পিতে গেছি কিন্তু মাঝে 10টি ডি ব্লক মৌল আছে, তাহলে 10টি মৌলকে পার করার পর গা পি ব্লক মৌল পাওয়া যাবে, তাহলে তার সাথে 10 যোগ করতে হবে। আমরা একটু দেখি এখানে এই দুটায় 1 এবং 2 এটা এস ব্লক, এরপরে এটা হচ্ছে ডি ব্লক, তারপরে কার পি ব্লক 13 নম্বর হচ্ছে কি পি ব্লক, তাহলে এখানে 2 নম্বর এস ব্লক আর 13 নম্বর হচ্ছে কি পি ব্লক, মাঝের গুলো হচ্ছে কি ডি ব্লক। আমরা এখানে কয়টা 10টা, মাঝে কয়টা আছে 10টা হচ্ছে গ্রুপ রয়েছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, 3 হতে 12 অর্থাৎ 10টা গ্রুপ ডি ব্লক মৌল এখানে ঢুকে আছে। তাহলে এই সব মৌলের যোজনী ইলেকট্রনের সাথে কি করতে হবে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। ডি ব্লক মৌলসমূহের ক্ষেত্রে এস অরবিটালে বিদ্যমান ইলেকট্রনের সাথে ডি অরবিটালে বিদ্যমান ইলেকট্রন যুক্ত করে গ্রুপ নির্ণয় করতে হবে। অর্থাৎ এস অরবিটাল ডি ব্লকের ক্ষেত্রে এস অরবিটাল হবে যোজনী অরবিটাল, কিন্তু যোজনী অরবিটালের ঠিক আগের অরবিটালে ডি ইলেকট্রনকে যুক্ত করতে হবে, তবে গ্রুপের সংখ্যা পাওয়া যাবে। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি এফ অরবিটালে প্রবেশ করে তবে মৌলটি ল্যান্থানাইড সিরিজ, এবং সর্বশেষ ইলেকট্রনটি যদি 5f অরবিটালে প্রবেশ করে তবে মৌলটি অ্যাক্টিনাইড সিরিজ। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব, সেটা যদি 4f এ সর্বশেষ ইলেকট্রনটি যায় তাহলে ল্যান্থানাইড বলবো, আর যদি হচ্ছে 5f এ চলে যায় তাহলে সেটাকে অ্যাক্টিনাইড সিরিজ বলবো। আমরা নাইট্রোজেনে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, তাহলে যোজন স্তরে ইলেকট্রন কয়টা 5টি এবং এটা একটি পি ব্লক মৌল, তাহলে কি করতে হবে 5 এর সাথে 10 যোগ করতে হবে, অর্থাৎ এই যোজন স্তরে ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে, তাহলে হবে কত 15, তাহলে গ্রুপ হবে 15। পর্যায় কি আমার যোজন স্তরের n এর মান হচ্ছে 2, তাহলে পর্যায় হবে 2। অতএব পর্যায় সারণীতে নাইট্রোজেনের অবস্থান হলো দ্বিতীয় পর্যায়ের 15 নম্বর গ্রুপে। আয়রনের কথা যদি চিন্তা করি তাহলে ইলেকট্রন বিন্যাস করলে যোজন স্তর হচ্ছে 4s2, তাহলে তার সাথে কি করতে হবে এরপরের ডি অরবিটালে ইলেকট্রন যুক্ত করতে হবে, কয়টা আছে 6টা, তাহলে 6 আর 2 যোগ 6 সমান 8, তাহলে গ্রুপ হবে কত 8 নম্বর। আর যোজন স্তরে n এর মান হচ্ছে 4, তাহলে পর্যায় হবে 4, তাহলে অতএব পর্যায়ের সাথে আয়রনের অবস্থান হলো চতুর্থ পর্যায়ের 8 নম্বর গ্রুপে। এইভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে হয়। এই গেল আধুনিক। এখন আমরা পুরাতন পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হবে আমরা একটু দেখব। পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে প্রাপ্ত যোজনী স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n এর মান পর্যায় সারণীতে ওই পরমাণুর পর্যায় নির্দেশ করে, আগের মতোই, অর্থাৎ নতুন এবং পুরনোতে এই ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এবং যোজনী স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা যোজনী ইলেকট্রন গ্রুপ নির্দেশ করবে, অর্থাৎ এর এক্ষেত্রে কি হবে যোজন স্তরে n এর মান পর্যায় নির্দেশ করবে এবং যোজন স্তরের ইলেকট্রন গ্রুপ নির্দেশ করবে। পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি s অরবিটাল অথবা p অরবিটালে প্রবেশ করে তবে a উপগ্রুপ হবে, এবং d অরবিটাল অথবা f অরবিটালে প্রবেশ করলে b উপগ্রুপ হবে। এবার এখন নতুন একটা জিনিস চলে আসছে, সর্বশেষ ইলেকট্রনটি যদি s এ অথবা p তে যায় তাহলে a উপগ্রুপ হবে, আর যদি হচ্ছে d অথবা f এ যায় তাহলে b উপগ্রুপ হবে। D1 হতে 5 এর ক্ষেত্রে গ্রুপের নামকরণে s অরবিটালে বিদ্যমান ইলেকট্রনের সাথে d অরবিটালে বিদ্যমান ইলেকট্রন যুক্ত হবে, অর্থাৎ এখানে d অরবিটালের ইলেকট্রন বিবেচ্য বিষয় কখন D1 হতে 5, অর্থাৎ 1 হতে 5টা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে s ইলেকট্রনের সাথে d ইলেকট্রন যুক্ত করে গ্রুপ নির্ণয় করতে হবে। আর D6 হতে D8 এর ক্ষেত্রে সব সময় গ্রুপ 8 হবে। আমরা প্রথমে বলে নিয়েছি যে আগে 8 নম্বর গ্রুপে একই সাথে 3টি গ্রুপ ছিল, 3টি মৌলের অবস্থান ছিল, তাহলে 6 7 এবং 8 এই 3টি মৌলগুলো সব সময় হবে কি 8 নম্বর গ্রুপ। D10 এর ক্ষেত্রে শুধু s অরবিটালে বিদ্যমান ইলেকট্রন গ্রুপ নির্দেশ করবে, তাহলে কি D10 যদি থাকে তাহলে s অরবিটালে বিদ্যমান ইলেকট্রন গ্রুপ নির্দেশ করবে, আর D1 থেকে 5 হলে s ইলেকট্রনের সাথে d অরবিটালের ইলেকট্রন যুক্ত করতে হবে, তাই হবে গ্রুপ। আর যদি D6 হতে 8 হয় তাহলে সব সময় হবে 8। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হিলিয়াম ব্যতীত বাকি সবার যোজন স্তরে 8টি করে ইলেকট্রন থাকবে এবং এদের গ্রুপ হবে 0। হিলিয়ামের ক্ষেত্রে কি হবে, হিলিয়াম তো 0 গ্রুপে হবেই, হচ্ছে 1s2 সেটা তো হবেই, সাথে বাকি মৌলগুলোর যোজন স্তরে 8টি করে ইলেকট্রন থাকবে এবং তারা 0 গ্রুপ হবে।
নাইট্রোজেনের কথা যদি চিন্তা করি তাহলে আমার কি হবে, যোজনী স্তরে n এর মান হচ্ছে 2, তাহলে পর্যায় 2, আর যোজনী স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 আর 3 5টি, তাহলে তার গ্রুপ হবে 5। এখন কি সর্বশেষ ইলেকট্রন টিকেছে p-তে, তাহলে p হলে আমরা s অথবা p হলে বলি a গ্রুপ, তাহলে a উপগ্রুপ, তাহলে হবে কি গ্রুপ হবে 5a, অর্থাৎ পর্যায়সারণীতে নাইট্রোজেন অবস্থা হলো দ্বিতীয় পর্যায়ের 5a গ্রুপে। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আসো ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।